ওকে, আজকে একটা নতুন মডেল সেট নিয়ে আজকে আমি চলে এসেছি। আশা করি ফার্স্ট যে মডেল সেটটা মানে মডেল সেট 9টা যেটা আমি আগের দিন রিভিশন করালাম, তো সেটাতে মোস্ট প্রবাবলি সবারই ডাউট ক্লিয়ার হয়ে গিয়ে থাকবে। অ্যান্ড কনসেপ্ট যেখানে যেখানে যার ডাউট ছিল সেইগুলো অ্যাজ আই হোপ সো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা অ্যাকাউন্টসেরই বেবিকুন্ডু টেস্ট পেপারের মডেল সেট 10-এর আমরা কিছু কোশ্চেন সিরিজ আমি আজকে আরও এনেছি, তো সেইগুলো আজকে ডিসকাস করছি। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বর্তমান ভারতীয় অংশীদারি আইন চালু হয় কবে? প্রেজেন্ট অফ দ্য ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট ওয়াজ পাসড। কবে আমাদের পার্টনারশিপ অ্যাক্ট ভারতে চালু হয়? অ্যান্সার কি? 1932। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য পার্টনার, নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স অফ এ পার্টনারশিপ ফার্ম বা একটা পার্টনারশিপ বিজনেসে ম্যাক্সিমাম কতজন মানে সর্বোচ্চ কতজন সদস্য সংখ্যা থাকতে পারে? ম্যাক্সিমাম হতে পারে আমাদের 200 জন। এই ম্যাক্সিমাম পার্টনারশিপটা এটা ফর এ প্রাইভেট লিমিটেড কোম্পানি হলেও সেখানে 200 জন হতে পারে, ম্যাক্সিমাম 200 জন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। বাট কোনো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি বলা হয় ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য পার্টনার, দেন সেক্ষেত্রে থাকে হচ্ছে আনলিমিটেড পার্টনার। যদি বলা হয় মিনিমাম সর্বনিম্ন পার্টনার লাগে 2 জন ফর প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যান্ড ফর পার্টনারশিপ ফার্ম। যদি বলে দেয় পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, তাহলে সর্বনিম্ন কতজন পার্টনার লাগবে? পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন আমাদের পার্টনার লাগে হচ্ছে 7 জন। তো এক্ষেত্রে আমাদের অপশান কি হবে? 200। কোন অংশীদারি সর্বোচ্চ সংখ্যা হলো 200। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দ্য পার্টনার হু ডাজ নট কন্ট্রিবিউট ক্যাপিটাল বাট ম্যানেজেস দ্য ফার্মস বিজনেস অন বিহাফ অফ অল পার্টনার্স ইজ কল্ড। বলেছে যে কোনো অংশীদার যে অংশীদার মূলধন দেয় না কিন্তু অংশীদারের পক্ষে কারবার পরিচালনা করেন, মানে সমস্ত কাজবাজ করে, বিজনেসে পার্টনার আছে বাট কোনো রকম তার ইনভেস্টমেন্ট নেই, কিন্তু ওই ফার্মের জন্য যা কাজ করা দরকার সব কিছু কাজ করে, তাকে আমরা কি পার্টনার বলতে পারি? তাকে আমরা বলতে পারি ওয়ার্কিং পার্টনার। এখানে আমরা নমিনাল পার্টনার কেন বললাম না? নমিনাল পার্টনার হচ্ছে নামিক অংশীদার। নামিক অংশীদার মানে কি? সাপোজ ধরো আমার একটা পার্টনারশিপ ফার্ম আছে এবিসি এন্টারপ্রাইজেস, ওখানে আমি ধরো এমন কোনো এক রেপুটেড পার্সনকে নিয়ে এলাম কি নামিক আমার ফ্রেম কামানোর জন্য। আমি তাকে বললাম যে দেখো আমার ফার্মে তোমাকে কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে হবে না, বাট তুমি অ্যাজ এ পার্টনার থাকো। তো আমি কি করলাম? ওর ব্র্যান্ড ভ্যালুটা ইউজ করলাম আমি আমার বিজনেসে, তখন সেটাকে বলা হয় হচ্ছে নামিক পার্টনার। অ্যাক্টিভ পার্টনার কি? অ্যাক্টিভ পার্টনার হলো যে বিজনেসে ইনভেস্টমেন্টও করছে এবং বিজনেসের ডে টু ডে অ্যাক্টিভিটিটাও দেখছে, কি কাজ হচ্ছে না হচ্ছে, কোথা থেকে কি কাজ আসবে, কি কাজ হলো, পুরো ইচ অ্যান্ড এভরিথিং বিজনেসে, সে ওয়ার্ক অর্ডার থেকে শুরু করে অ্যাকাউন্টস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, যে সব কিছু দেখে, তাকে বলা হয়েছে অ্যাক্টিভ পার্টনার। আর নেক্সট কি বললো? সাব পার্টনার কি বলা হয়েছে? সাব পার্টনার হলো এমন একটা পার্টনার যাকে আমরা বাংলায় বলি উপ অংশীদার মানে কি? যে বিজনেসে আমাদের পার্টনারশিপে এগ্রিমেন্টে নেই বা পার্টনারশিপ ফার্মে পার্টনার হিসেবে নেই, বাট ওকে আমি আমার বিজনেসের প্রফিট শেয়ারিং থেকে প্রফিট শেয়ার করি, তাকে বলা হচ্ছে উপ অংশীদারি কারবার। এই উপ অংশীদারি কারবার যে কেউ হতে পারে। কেউ একজন এলো পার্টনারশিপ ফার্মে আসার পর সে কি করলো, যে মানে কোনো পার্টিকুলার শুধু একটা কাজের জন্য এলো, যে এই কাজটা করিয়ে দেওয়া হবে, এই কাজটা করিয়ে দেওয়ার এগেনস্টে ওকে কি করতে হবে? ওকে একটা প্রফিটের একটা পার্সেন্টেজ দিয়ে দেবো, সেটাকে বলা হয় হচ্ছে উপ অংশীদার। আর ওয়ার্কিং পার্টনার মানে কি? যে ক্যাপিটাল নেই বাট বিজনেসে ডে টু ডে অ্যাক্টিভিটি কাজ করতে পারবে, বিজনেসে ক্যাপিটাল দেয়নি, ডে টু ডে অ্যাক্টিভিটি করতে পারবে, তাকে বলা হয় হচ্ছে ওয়ার্কিং পার্টনার। বোঝা গেল কনসেপ্টটা? প্রত্যেকটা কোশ্চেন কি বলছে এবং সেগুলোর অপশন কি বলছে, দেখো কোশ্চেনের মধ্যেই অ্যান্সারগুলো পুরো হিডেন থাকে। কোশ্চেনটাকে একদম পুরো ভেঙে বুঝবে, তাহলে পুরো অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। যখনই কোনো পয়েন্ট দেবে কোশ্চেনের, সেই পয়েন্টগুলোকে নিজের আগে অ্যানালিসিস করবে যে এইটা মানে কি, এইভাবে করতে দেখবে নিজেরা ওই 4টে অপশনের মধ্যে থেকে একটা অপশন পেয়ে যাবে, যে অপশনটা আমাদের কোশ্চেনের কন্ডিশনটাকে ফুলফিল করছে বা স্যাটিসফাই করছে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন আসা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, অংশীদারি কারবারের ভিত্তি কি? বেসিস অফ দ্য পার্টনারশিপ বিজনেস। মানে কোনো কিছু করতে গেলে ফাউন্ডেশন লাগে, ভিত্তি লাগে, বাট অংশীদারি কারবারের ভিত্তি কি? চুক্তি তো অবশ্যই লাগবে, প্রতিনিধিত্ব লাগবে, এই দুটো আমাদের মেন। তাহলে আমার অপশন কি হবে? অপশন ডি। নেক্সট কোশ্চেন কি বলেছে,
দ্য লাইবিলিটি অফ অল দ্য পার্টনার অফ এ জেনারেল পার্টনারশিপ। কোনো অংশীদারি কারবারে অংশীদারদের দায় কি? সীমিত মানে লিমিটেড, আনলিমিটেড, পার্শিয়াল বা প্রপোর্শনেট। কি হতে পারে? আনলিমিটেড হতে পারে। এটা যদি আমার পার্টনারশিপের জায়গায় যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি বা লিমিটেড কোম্পানি বলে দিত, তখন কি হতো? সেখানে লিমিটেড বাই শেয়ার হতো, লিমিটেড বাই গ্যারেন্টি হতো। বোঝা গেল? যেহেতু এখানে পার্টনারশিপ ফার্ম বা পার্টনারশিপ বিজনেসেই, তখন সেখানে লাইবিলিটিটা কি চলে আসবে? অসীম, আনলিমিটেড। নেক্সট কোশ্চেন কি? এলএলপি সম্পূর্ণ রূপটি কি? দ্য ফুল ফর্ম অফ দ্য এলএলপি। এটা তো আমরা একদম অনায়াসে বলতে পারবো। এলএলপির ফুল ফর্ম হলো লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, অপশান ডি। রেজিস্ট্রেশন অফ এ পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিডের নিবন্ধন করা। রেজিস্ট্রেশন মানে হচ্ছে নিবন্ধন করা। অংশীদারি চুক্তিপত্র। এইখানে পার্টনারশিপ ডিডের নিবন্ধন, এটা কিন্তু অপশনাল, ঐচ্ছিক। তুমি করতেও পারো, নাও করতে পারো। শুধু যদি বলতো তুমি পার্টনারশিপ ডিড করবে কিনা, পার্টনারশিপ চুক্তিপত্রটা করবে কিনা, তখন সেটা কিন্তু কোনো পার্টনারশিপ ডিড, সেটাও কিন্তু চুক্তিপত্র। এই কারণে আমি বলবো বাধ্যতামূলক। যদি চুক্তিপত্র না করো তাহলে সেই পার্টনারশিপ ফার্মের কোনো ভ্যালিড এভিডেন্স থাকলো না। বাট রেজিস্ট্রেশন, পার্টনারশিপ ডিডটা তো তুমি করে নিয়েছো, বাট পার্টনারশিপ ডিডটাকে, সেটাকে তুমি যদি রেজিস্ট্রেশন করাও তাহলে সেটাকে ঐচ্ছিক, তুমি করাতেও পারো, নাও করাতে পারো। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এটা কি অ্যাকাউন্ট? নমিনাল, পার্সোনাল, রিয়েল, ক্যাপিটাল? কি অ্যাকাউন্ট? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আমাদের অলওয়েজ নমিনাল অ্যাকাউন্ট। কারণ এখানে পার্টনারশিপ ফার্মের টোটাল যে ইনকামটা ক্রিয়েট হলো, ইনকামটা কোথা থেকে ক্রিয়েট হলো? ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ওখান থেকে ক্রিয়েট হওয়ার পরে ডাইরেক্ট মানে তোমার পার্টনারদের ক্যাপিটালের ওপরে ইন্টারেস্ট দিলাম, কোনো পার্টনারকে স্যালারি দিলাম, বাদবাকি যে টাকাটা থাকলো সেটাকে আমরা বলি ডিভিজিবল প্রফিট। সেই ডিভিজিবল প্রফিট আমরা কোথায় ট্রান্সফার করি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করি। বাট এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ডেবিট সাইডে আমার কি বসে? ডেবিট সাইডে বসে আমার সমস্ত এক্সপেন্সেস, আর ক্রেডিট সাইডে কি বসে? আমার ইনকাম। কী ধরনের ইনকাম? যদি আমার কোনো পার্টনারশিপ ফার্মে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, যদি কোনো পার্টনার ড্রয়িংস করে নেয়, তার ক্যাপিটাল থেকে যদি কিছু টাকা ড্রয়িংস করে নেয়, সেই ড্রয়িংসের উপর যে ইন্টারেস্ট, সেটা তো তাহলে পার্টনারশিপ ফার্মের ইনকাম। তাহলে সেটা কোথায় বসবে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ক্রেডিট সাইডে। প্রফিট অ্যান্ড লস অ্যাজ সিমিলার টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যাজ সিমিলার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তো এটাকে নমিনাল অ্যাকাউন্ট বলা হয়। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট? পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট অলওয়েজ পার্সোনাল অ্যাকাউন্ট। কারণ ওটা তো নিজেদের পার্টনাররা যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে, পার্টনাররা যে টাকাটা নিয়ে বিজনেস করছে, তো তাদের যে হিসাব কিতাব, সেটা হলো পার্টনারদের পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট কোশ্চেন কি বলেছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু এ পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মে বিজনেসে ক্যাপিটালের উপর যে ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে সেটা কি? আর চার্জ এগেনস্ট প্রফিট, আর চার্জ এগেনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন, আর ইনকাম, আর লাইবিলিটি। এই কারণে লাইবিলিটি, কারণ পার্টনারশিপ ফার্ম ইজ লায়েবল টু পে দ্যাট অ্যামাউন্ট টু দ্য পার্টনার। কারণ পার্টনাররা বিজনেসে যে ক্যাপিটাল দিচ্ছে, ক্যাপিটাল দিয়ে বিজনেসটা স্টার্ট করছে, তার উপর যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটা দিতে কে লায়েবল থাকবে? পার্টনারশিপ ফার্ম। দ্যাটস ওয়াই ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু এ পার্টনারশিপ ফার্ম ইজ আ লাইবিলিটি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য ব্যালেন্স অফ ড্রয়িংস অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়? জিরো, ডেবিট, ক্রেডিট। ডেবিট হয়। কারণ ড্রয়িংসটা আমাদের কোথায় বসে? ব্যালেন্স শিটে। এটা যদি আমাদের যদি এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে যদি ব্যালেন্স শিট হয়, এই দিকটা যদি লাইবিলিটি হয়, এই দিকটা যদি অ্যাসেট হয়, ক্যাপিটাল থেকেই না মাইনাস যায় ড্রয়িংস। ক্যাপিটাল থেকে যদি ড্রয়িংসটা মাইনাস যায়, তাহলে ড্রয়িংসটা কি ব্যালেন্স দাঁড়ালো? ডেবিট ব্যালেন্স দাঁড়ালো। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? fill in the blanks. Dash is the good name or reputation of a business which brings benefit to the business. কোনো কারবারে ভালো নাম বা সুখ্যাতি যা কারবারটির সুবিধা নিয়ে আসে তা হলো গুডউইল। অবশ্যই বিজনেসে আমার যদি সুনাম না থাকে তাহলে আমার সাথে কেউ কেন বিজনেস করতে আসবে?
সুনাম যদি না থাকে তাহলে কেন বিজনেস করতে আসবে? আমার আজকে মার্কেটে সুনাম আছে, সাপোজ ধরো আমরা ধরো একটা আজকে যে কোনো মোটর ভেহিকেল কোম্পানি তুলে নাও, তুমি টাটা ধরে নাও, মাহিন্দ্রা ধরে নাও, যে কোনো কোম্পানি, ওরা আজকে ওদের মার্কেটে গুডউইল আছে বলে ওরা যদি কোনো গাড়ি যদি ম্যানুফ্যাকচারিং করতে যায়, যদি কোনো পার্টসপত্র ইন্ডিয়াতে যদি না থাকে, তাহলে ফরেন কান্ট্রি থেকে উইদাউট এনি হেজিটেট তারা পার্টসপত্র সাপ্লাই করবে, তো অবশ্যই করবে, গুডউইল আছে বলে। আজকে যদি কোনো কোম্পানির যদি গুডউইল না থাকে, তোমরা মার্কেটে জানো কোন কোম্পানির গুডউইল আছে, কোন কোম্পানির গুডউইল নেই। তাদের যদি গুডউইল যদি কোম্পানিতে না থাকে, তোমরা কি তাদের সাথে ডিল করতে সাহস পাবে? সাপোজ ধরো তোমাদের বাড়ির পাশে এমন কোনো কোম্পানি আছে, সেই কোম্পানির পেমেন্ট টার্মস খুব খারাপ, 30 দিনে পেমেন্ট দেবে বলে এক মাসে পেমেন্ট দেবে বলে 3 মাস 4 মাস লাগিয়ে দেয়। তো তুমি ইন ফিউচার তার সাথে কাজ করবে না? কেন কি? তার গুডউইল ভালো না, কোম্পানির গুডউইল ভালো না, কোম্পানি কাজ করছে, কোম্পানি পেমেন্ট দিচ্ছে না, কোম্পানির গ্রোথ নেই, তাহলে তুমি তার সাথে কেন বিজনেস করবে? তো বিজনেস করার জন্য কোম্পানির কি থাকতে হবে? কোনো কোম্পানির সাথে বিজনেস করার জন্য তার গুডউইলটা থাকতে হবে। গুডউইল যদি থাকে দেন ওয়েল অ্যান্ড গুড। বোঝা গেল? তো এখানে অ্যান্সারটা কি হবে? গুডউইল ইজ দ্য নেম অর রেপুটেশন অফ এ বিজনেস হুইচ ব্রিংস বেনিফিট টু দ্য বিজনেস। তারপরে কোশ্চেনটা কি বলেছে? এখানে বলেছে অ্যাসার্টেন ট্রু অর ফলস, কোন স্টেটমেন্টটা ট্রু, কোন স্টেটমেন্টটা ফলস, আমাকে এখানে বলতে বলেছে। গুডউইল হ্যাজ প্রফিট আর্নিং ক্যাপাসিটি, সুনামের মুনাফা অর্জনের ক্ষমতা আছে। অবশ্যই আমার কোম্পানি যদি গুডউইল থাকে, আমার তার বিজনেস ভালো হবে, বিজনেস ভালো হলে আমার প্রফিটও ভালো হবে, এটা তো আমার ট্রু। দেন কি বললো? গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জিবল অ্যাসেট। অবশ্যই গুডউইলটা কি? অলিক সম্পত্তি, অদৃশ্য সম্পত্তি, একে আমরা দেখতে পারি না, এটাও ট্রু। তাহলে আমার অপশান কি দাঁড়াবে? অ্যাজ আই হোপ সি, হ্যাঁ, বোথ এ অ্যান্ড বি ট্রু। নেক্সট কোশ্চেন কি বলেছে? গুডউইল কি? গুডউইল ইজ এ ফিকটিসিয়াস অ্যাসেট, অলিক সম্পত্তি। তারপরে কি বলেছে? দ্য ভ্যালু অফ গুডউইল অফ এ ফার্ম মে ডিক্রিজ। অবশ্যই এটা ডিক্রিজ হতে পারে, বাট গুডউইল তো অলিক সম্পত্তি নয় না। তাহলে কোনটা হবে এখানে? অপশন বি, এ ইজ ফলস বাট বি ইজ ট্রু। বোঝা গেল? তারপরে নেক্সট কলাম ম্যাচিং দিয়েছে। অ্যাভারেজ প্রফিট বের করার ফর্মুলা কি আছে আমার? এখানে কোনটা হবে? টোটাল প্রফিট ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার পারচেস। তারপরে কি বলেছে? সুনাম, গুডউইল হবে হচ্ছে অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। ওয়েটেড প্রফিট কোনটা দাঁড়াবে? ওয়েটেড প্রফিট দাঁড়াবে হচ্ছে টোটাল ওয়েটেড প্রফিট ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। আর সুপার প্রফিট বের করার ফর্মুলা কি? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে আমার এখানে অপশান কি দাঁড়ালো? অপশান কোনটা দাঁড়ালো আমার? অপশান ডি, A3 B1 C4 D2, অপশান বি দাঁড়ালো। তারপরে কি বলেছে? দ্য মিনিমাম নাম্বার অফ এ পাবলিক কোম্পানি। আমি কিছুক্ষণ আগে যেটা ডিসকাস করলাম যে একটা পাবলিক কোম্পানির মিনিমাম কতজন মেম্বার থাকতে হবে? 7 জন বলে দিয়েছে। দ্য মিনিমাম অ্যামাউন্ট টু বি পেইড আপ ক্যাপিটাল অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। পেইড আপ ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন আদায়কৃত মূলধন কত? 1 লক্ষ টাকা। স্মারকলিপি পরিবর্তনের জন্য অনুমোদন দরকার। অল্টারেশন অফ মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কি? মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনটা হলো কোম্পানির সেই তথ্য
কোম্পানিজ অ্যাক্ট 2013 আন্ডারে সেই তথ্য যেখানে মেনশন করা থাকে কোম্পানি কোন কোন অ্যাক্টিভিটি কোন কোন কাজের সাথে যুক্ত আছে, কোম্পানি কি কি কাজ করছে এবং ও কি কি কাজ করতে পারবে, সেখানে এই জিনিসগুলো এই মেমোরেন্ডামে সেই জিনিসগুলো মেনশন করা থাকে। যে কোম্পানি কি, যদি কোনো কোম্পানি এক্সপোর্ট রিলেটেড বিজনেস করে তাহলে তার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে মেনশন থাকতে হবে যে কোম্পানি কি এক্সপোর্ট করছে, কি কি এক্সপোর্ট করতে পারবে। এবং যদি কোনো কোম্পানি এক্সপোর্ট, এটা কখন হতে পারে না না যে কোনো কোম্পানি এক্সপোর্ট করতে করতে সে ঢুকে গেল ইনফ্রাস্ট্রাকচার মেটেরিয়ালে, তো সেরকমভাবে হতে পারে না। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন এই কারণে ডিফাইন করে দেওয়া হয় কোনো কোম্পানিকে জাস্টিফাই করার জন্য যে কোম্পানি কি রিলেটেড বিজনেস করে এবং কি বিজনেস করছে, ও কোন কোন সেক্টরে বিজনেস করছে, তার হয় না ব্যাকগ্রাউন্ড কি, সে কী ধরনের বিজনেস করতে পারবে, সেটাই হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এটা অল্টারেশন একমাত্র কার্ড অ্যাপ্রুভাল ছাড়া হতে পারে না, রিজার্ভ ব্যাংকে ছাড়া তো হতে পারবে না। কোম্পানি নিবন্ধক, দ্য রেজিস্টার অফ কোম্পানিজ ল বন্ড, এখানে কার নিবন্ধন ছাড়া হতে পারবে না, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ ছাড়া হতে পারবে না। দ্য প্রেজেন্ট কোম্পানিজ অ্যাক্ট ওয়াজ পাসড কত, 2013। দ্য সোর্স অফ দ্য ক্যাপিটাল অফ এ কোম্পানি কোথা থেকে সোর্স জোগাড় করতে পারে, কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি কোথা কোথা থেকে সোর্স ও জোগাড় করতে পারে। ইকুইটি শেয়ার থেকে 100% করতে পারে, প্রেফারেন্স শেয়ার করতে পারে, প্লাগিং ব্যাক অফ এ প্রফিট, মুনাফার পুনর্বিয়োগ অবশ্যই করতে পারে। তাহলে এখানে অপশান কী হবে, অপশান হবে সবকটা। অপশান ডি আমার এখানে কারেক্ট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন কী বলেছে, দ্য ফিচার্স অফ এ জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কি, সেপারেট লিগাল এন্টিটি 100%, এটা আগের কোশ্চেন সেটাও কিন্তু ছিল। পারপেচুয়াল এক্সিস্টেন্স, চিরন্তন অস্তিত্ব অবশ্যই থাকবে। সীমিত দায়, লিমিটেড লাইবিলিটি, তাহলে এখানেও অ্যান্সার কী হবে, অল অফ দিস। ডিভেঞ্চার কি, ডিভেঞ্চার হলো, এখানে পরের কোশ্চেন কী বলেছে, ঋণপত্র হলো, ডিভেঞ্চার ইজ অ্যাসেট অফ দ্য ডিভেঞ্চার হোল্ডার, লাইবিলিটি অফ এ ডিভেঞ্চার হোল্ডার, কখনোই না। ইনকাম অফ এ ডিভেঞ্চার হোল্ডার, একদমই না। এক্সপেন্সেস অফ দ্য ডিভেঞ্চার হোল্ডার, না। অ্যাসেট অফ দ্য ডিভেঞ্চার হোল্ডার। অপশান কি, কারণ ও তো কোম্পানিকে ডিভেঞ্চার কিনছে মানে কি, কোম্পানি এর এগেনস্টে টাকাটা পাচ্ছে, লোন নিচ্ছে। ডিভেঞ্চার অ্যাজ কাইন্ড অফ কি, ঋণপত্র, ঋণ। তো কেউ যদি কোম্পানিকে ঋণ দেয়, সাপোজ ধর আমি কোনো কোম্পানিকে যদি ঋণ দিই, তাহলে সেই কোম্পানির কী হবে, লাইবিলিটি, লোন। আর আমার ক্ষেত্রে কী হবে, ইনভেস্টমেন্ট, অ্যাসেট। তো সেই কারণে ডিভেঞ্চার হলো, মানে ডিভেঞ্চার হোল্ডার যে আছে সেটা হলো তার পক্ষে অ্যাসেট। আমি যদি কোনো কোম্পানির ডিভেঞ্চার যদি কিনি, তাহলে সেটা কী হয়ে গেল, আমি কোম্পানির ডিভেঞ্চার হোল্ডার হয়ে গেলাম, আমার ইনভেস্টমেন্ট হয়ে গেল। তো সেই কারণে আমার কাছে এটা অ্যাসেট, আমি অ্যাজ এ ডিভেঞ্চার হোল্ডার আমার কাছে এটা অ্যাসেট। নেক্সট কোশ্চেন কি বলেছে, ডিভেঞ্চার ক্যান বি ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট, ইয়েস। ডিভেঞ্চার ক্যান নট বি রিডিম অ্যাট এ ডিসকাউন্ট, ইয়েস, 100% ট্রু। ডিভেঞ্চার আমি ডিসকাউন্টে ইস্যু করতে পারি, বাট আমি রিডিম ডিসকাউন্টে করতে পারবো না। অপশান কী হবে, সি, বোথ এ অ্যান্ড বি ট্রু। তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে, আচ্ছা আবার এখানে কলম দিয়েছে, ডিভেঞ্চার উইথ সিকিউরিটি, ডিভেঞ্চার উইথ নো সিকিউরিটি, পারপেচুয়াল ডিভেঞ্চার, আর তারপর কী বলছে, ডিভেঞ্চার ট্রান্সফার্ড বাই মেয়ার ডেলিভারি। ডিভেঞ্চার উইথ সিকিউরিটি, কোনো আমি ডিভেঞ্চার ইস্যু করার জন্য যদি কোনো সিকিউরিটি দিই, তাহলে সেটা আমার কী হয়ে গেলো, মর্টগেজ হয়ে গেল। তাহলে ডিভেঞ্চার সিকিউরিটি কী হবে, মর্টগেজ। ডিভেঞ্চার উইথ নো সিকিউরিটি, ডিভেঞ্চারে যদি আমি কোনো সিকিউরিটি না দিই, তাহলে সেটা কী হয়ে গেল, নেকেড ডিভেঞ্চার। পারপেচুয়াল ডিভেঞ্চার মানে কি, অপরিশোধযোগ্য। চিরস্থায়ী ডিভেঞ্চার কি, তার মানে চিরস্থায়ী, যদি কোনো জিনিসের চিরস্থায়ী থেকে যায় তাহলে সেটা আমার কী হয়ে যাবে, অপরিশোধযোগ্য। ডিভেঞ্চার ট্রান্সফার্ড বাই মেয়ার ডেলিভারি, কেবলমাত্র সরবরাহের দ্বারা হস্তান্তর ঋণপত্র, তাহলে সেটা কী হবে, বাহক দ্বারা ঋণপত্র। তাহলে আমার এখানে অপশান কি দাঁড়াচ্ছে, অপশান দাঁড়াচ্ছে আমার এখানে এ হচ্ছে 3, এ হলো 3, হ্যাঁ এ হলো 3, বি হলো 2, এখানেও 2, সি কি হলো 4, আর ডি কি হলো 1। তাহলে আমার অপশান সি। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, পড়ো ভালোভাবে তোমরা।
কেস স্টাডি দিয়েছে। Anuj Company Limited had the following reserve and surplus as on 31st March 2025. Securities premium 30,000, statement of profit and loss account 20,000। তাহলে টোটাল কত হলো? 50,000। ওকে, বলতে কি বলেছে এখানে? 1/4/2025 দ্য কোম্পানি ইস্যুড 1/4/2025 দ্য কোম্পানি ইস্যুড 10,000 12% ডিভেঞ্চার of 50 rupees each at premium of 5%, at premium of 5%, to be redeemable at a premium of 10% after 8 years. The entire amount payable on application. The issue was oversubscribed to the extent of 5,000 debenture and the allotment was made proportionately to all the applicant. এখানে কি বললো? কোম্পানি ইস্যু করলো হচ্ছে 10,000 ডিবেঞ্চার। কোম্পানি ইস্যু করলো কত হচ্ছে? 10,000 ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার কত টাকা করে? অ্যাট দ্য রেট অফ 50 রুপিস ইচ। আর তার সাথে কত দিল? 5% প্রিমিয়াম। তার মানে কি হবে? যেটা আমার ইস্যু প্রাইস তার উপরে 5%, 50 টাকার উপরে 5% কত হবে? 2.5 টাকা। তার মানে 10,000 ডিবেঞ্চার ও ইস্যু করলো কত টাকা দিয়ে? তাহলে 52 টাকা 50 পয়সা। 52 টাকা 50 পয়সা। এবার বলেছে ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে 5,000 ডিবেঞ্চার। ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে 5,000 ডিবেঞ্চার। তাহলে টোটাল ডিবেঞ্চার কত সাবস্ক্রাইব হলো? 10,000 ও ইস্যু করেছে, ওভার সাবস্ক্রাইব হয়ে গেল 5,000। তাহলে সে কত ডিবেঞ্চার ইস্যু করলো? 15,000 ডিবেঞ্চারের টাকা পেলো। ওকে বলা হলো যতটা তুমি এক্সেস ইস্যু হয়ে গেছে বা এক্সেস সাবস্ক্রাইব হয়ে গেছে সেটাকে রিফান্ড করতে। এক্সেস ডিবেঞ্চার সাবস্ক্রাইব হয়ে গেছে কত? জাস্ট আ মিনিট। এক্সেস ডিবেঞ্চার আমার এখানে করছি। এক্সেস ডিবেঞ্চার আমার সাবস্ক্রাইব হয়ে গেছে কত? 5,000, তাই তো? 5,000 52 টাকা 50 পয়সা করে হলে কত হবে? 2,62,500। তাহলে অপশান এ। বোঝা গেল? এইখানে এত কিছু দিয়েছে, অত কিছু রাখতে হবে না, মাথায় শুধু মনে রাখবে কত ডিবেঞ্চার ইস্যু করতে বলেছে। 10,000 ডিবেঞ্চার ইস্যু করেছে, 10,000 ডিবেঞ্চার তার ইস্যু করেছিল 50 টাকা ইচ প্লাস 5% প্রিমিয়াম, তাহলে 52 টাকা 50 পয়সা। সে সাবস্ক্রাইব করেছে কত? 15,000। তাহলে তার 5,000 ডিবেঞ্চার কী হলো? 5,000 ডিবেঞ্চার তার ওভার সাবস্ক্রাইব হয়ে গেল। এবার যেটা ওভার সাবস্ক্রাইব হয়েছে সেটা তো তাকে রিফান্ড করতেই হবে। এখানেও কোশ্চেন কি বলেছে? হাউ মাচ অ্যামাউন্ট ইজ রিফান্ড বাই দ্য কোম্পানি। কোম্পানি তাহলে কত টাকা রিফান্ড করলো? কোম্পানি তত টাকাই রিফান্ড করবে না যত টাকা সে ওভার সাবস্ক্রাইব করে ফেললো। ওভার সাবস্ক্রাইব করেছে কত? 5,000 ডিবেঞ্চার। তাহলে পার ডিবেঞ্চার যদি 52 টাকা 50 পয়সা হয় তাহলে 5,000 ডিবেঞ্চারের দাম কত? 2,62,500। আমাকে সেটাই অ্যান্সার বার করতে হচ্ছে, সেটাই বার করলাম। বোঝা গেল জিনিসটা? ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? কারেন্ট ইয়ার্স প্রপোজ ডিভিডেন্ড, চলতি বছরের প্রস্তাবিত লভ্যাংশ। এবার আমি লভ্যাংশটা প্রস্তাবিত করছি। অপশান কি বলেছে? কারেন্ট লাইবিলিটি, শর্ট টার্ম প্রভিশন, নন কারেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট লাইবিলিটি। আমি এই লভ্যাংশটা প্রপোজ, আমার কি হতেও পারে নাও হতে পারে, এমন কোন মানে এটাকে যে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে হতেই হবে। আমি কি বললাম? প্রভিশন করে রাখলাম, এটাকে প্রপোজ করে রাখলাম, এটা আমার হতেও পারে নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? কন্টিনজেন্ট লাইবিলিটি। বোঝা গেল? তারপরে কি বলেছে? প্রভিশন ফর ট্যাক্সেশন। প্রভিশন ফর ট্যাক্সেশন মানে করের জন্য সংস্থান হলো একটি ব্যবসায়িক প্রদেয়, স্বল্পকালীন সংস্থা মানে শর্ট টার্ম প্রভিশনাল, লং টার্ম প্রভিশনাল, ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। শর্ট টার্ম প্রভিশন ফর ট্যাক্সেশন আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে করে রাখি, তো এটা শর্ট টার্ম প্রভিশন, এটা নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য থাকে না। The prescribed form of balance sheet of the companies has given. কোম্পানির উদ্বত্র পত্রের প্রস্তাবিত রূপটি দেওয়া হয়েছে। দ্য প্রেসক্রাইব ফর্ম অফ ব্যালেন্স শিট অফ দ্য কোম্পানিজ হ্যাজ গিভেন। কত নম্বর ফর্ম? পার্ট 1 শিডিউল 3। আচ্ছা, আমরা যেটা 11-এ শিখেছি সেটা হচ্ছে আমাদের AS3 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। আর আমরা কমন সাইজ ব্যালেন্স শিটে যেটা করি সেটাকে বলা হচ্ছে শিডিউল 6। ওকে, তারপরে কি বললো?
উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ ইনভেন্টরি? লুজ টুলস তো আমার ইনভেন্টরি পার্ট, ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি পার্ট, স্টোরস অ্যান্ড স্পেয়ার ইনভেন্টরি পার্টস, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। এটা হবে না, মানে কারেক্ট অ্যান্সার এটাই। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে এটা কি? ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হলো যে আমার কাজটা চলছে সেটার ভ্যালু কত টাকার, মানে সেখানে আমার স্টাক কত টাকা হয়ে রয়েছে, বা ওই কাজটা কত টাকা যেটা আমার ডিউ ডেট আমার আটকে গেছে, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে আমার এখানে যেটা বললো উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য ইনভেন্টরিজ, তাহলে আমার অপশন কি হবে? অপশন এখানে আমার ডি হবে, কারণ তো এটা বাদে তো বাদ বাকি সব তো আমার স্টক। বুঝা গেল? নেক্সট কি বলেছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপেয়ার বেসড অন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি কোন ডেটার উপর ভিত্তি করে তৈরি করি? অবশ্যই হিস্টোরিক্যাল কস্ট, কারেন্ট কস্টের উপর তো কখনো হতে পারে না, প্রান্তিক ব্যয় কি ভবিষ্যৎ ব্যয় হতে পারে। ঐতিহাসিক ডেটা, প্রিভিয়াস ডেটা আমার কাছে থাকলে তবে না আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। আমরা ফাইনালি এখন কখন তৈরি করি? যখন পুরোনো ডেটাগুলোকে আমরা কি ডেটাগুলোকে পুট করি, পুট করার পর জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, আফটার দ্যাট ফাইনাল। এখন ওগুলোকেও আমার কাছে হিস্টোরিক ডেটা না, প্রিভিয়াস ডেটা। আমি যখন ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 বসে যখন 24-25 কোনো অ্যাকাউন্টস তৈরি করবো, তাহলে কি 24-25 ওই ট্রানজ্যাকশনগুলো হয়ে গিয়ে থাকবে। হয়ে যাওয়ার পরে সেগুলোকে আমি জার্নাল করছি, জার্নাল করার পর লেজার করছি, লেজার করার পর ট্রায়াল ব্যালেন্স করছি, দেন ফাইনাল অ্যাকাউন্ট করছি, দেন তারপর আমি অ্যানালিসিস করছি। তাহলে এটা আমার কী হয়ে গেল? হিস্টোরিক্যাল কস্ট। তারপরে কি বলেছে? দাবি ও কারণ হিসেবে চিহ্নিত দুটি বিবরণ দেওয়া আছে, বিবরণ দুটি পড়ো ও প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটা নির্বাচন করো। এখানে কিছু দাবি এবং যুক্তি বলে দিচ্ছে, তার মধ্যে এটা কোনটা স্যাটিসফাইড করছে কোনটা স্যাটিসফাই করছে না সেটা আমাদের মার্ক করতে হবে। আর্থিক বিবরণগুলি কারবারের আর্থিক ব্যবস্থার একটি সত্য ন্যায়গত চিত্র তুলে ধরে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টস আ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস। এটা বলেছে দাবি। তাহলে এর যুক্তি কি বলেছে? যুক্তি বলেছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য আর্নিং ক্যাপাসিটি ফর দ্য বিজনেস। যুক্তি এখানে দাবিটা কি হলো? আর্থিক বিবরণগুলি কারবারের আর্থিক ব্যবস্থার একটা সত্য ন্যায়সঙ্গত চিত্র তুলে ধরে। ঠিক। যুক্তি এখানে কি বলছে? যুক্তি এখানে বলছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য আর্নিং অফ দ্য ক্যাপাসিটি। যুক্তিটা তো দাবির তো সঠিক ব্যাখ্যা হলো না, হলো না। তাহলে এটা অপশন কি দাঁড়াবে? 31-এর বি। দাবি এবং যুক্তি দুটোই ঠিক আছে, বাট যুক্তি যেটা বলেছে সেটা দাবির তো সঠিক ব্যাখ্যা নয়। তারপরে কি বলেছে? 31-এরটা হবে অপশন বি। 32-এ কি বললো? আর্থিক বিবরণী বিশ্লেষণ পক্ষপাত শূন্য নয়। অ্যানালিসিস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ নট ফ্রি ফ্রম বায়াস। একদম ঠিক। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস কনসিডার বোথ কোয়ালিটেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটেটিভ। আর্থিক বিবরণ বিশ্লেষণ একই সঙ্গে গুণগত পরিমাণগত উভয় দিক বিবেচনা করে। অবশ্যই নাম্বার ফিগার আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস আমার নাম্বার ফিগার, ইটস অল আবাউট নাম্বার ডিজিট। আমার কাছে যদি নাম্বার ডিজিট না থাকে তাহলে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে অ্যানালিসিস করবো কী করে? ওই নাম্বার ডিজিটগুলোকে পুট আপ করেই না আমার স্টেটমেন্টটা তৈরি হয়, এবং সেখান থেকে না আমরা জিনিসগুলো জানতে পারি যে কোম্পানি বা কোনো কিছু কতটা সাস্টেনেবল আছে, কতটা গ্রোথ আছে, প্রফিটের গ্রোথ আছে, সেলসের গ্রোথ আছে। এটাও একদম ঠিক। তাহলে 32-এর অ্যান্সার কী হবে? এ। দাবি ও যুক্তি উভয় সত্য এবং যুক্তি হলো দাবির সঠিক ব্যাখ্যা। একদম। নেক্সট কি বলছে? কোনো কোম্পানির লাভ ক্ষতি বিবরণ ড্যাশ প্রদর্শন করে ও উদ্বর্তবত ড্যাশ প্রদর্শন করে। স্টেটমেন্ট অফ দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কী শো করে? স্টেটমেন্ট অফ দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শো করে যে কোম্পানি কতটা প্রফিটে রইল। আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কী দেখতে পারি? আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে দেখতে পারি যে কোম্পানির ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা আমাদের প্রফিট থাকলো। আমরা কি দেখতে পারি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কোম্পানির প্রফিট দেখতে পারি। অ্যান্ড দ্য ব্যালেন্স শিট কি শো করে? ফাইন্যান্সিয়াল পজিশন, কোম্পানি কীরকম পজিশন আছে, কোম্পানির ডেপ্ট কতটা রয়েছে, ইকুইটি কতটা রয়েছে, কোম্পানির বরোয়িংস কী আছে, লং টার্ম বরোয়িংস কী আছে, শর্ট টাইম বরোয়িংস কী আছে,
একদম কোম্পানির ব্যালেন্স শিট কী করে, ফাইন্যান্সিয়াল পজিশন শো করে। তাহলে আমার এখানে অপশান কী দাঁড়াচ্ছে, অপশান এ কী বললো, লিকুইডিটি পজিশন ফাইন্যান্সিয়াল পজিশন না, প্রফিটেবিলিটি পজিশন ফাইন্যান্সিয়াল পজিশন অবশ্যই, কারণ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমার কী শো করে, প্রফিট শো করে, কোম্পানির প্রফিট কী রইলো, কতটা কি প্রফিট দাঁড়ালো, নেট প্রফিট কত দাঁড়ালো, গ্রস প্রফিট কত দাঁড়ালো, এবং ব্যালেন্স শিট শো করে কোম্পানির পজিশন, কী পজিশনে কোম্পানি রয়েছে, কোম্পানির অ্যাসেট টার্নওভার রেশিও কী রইলো, ডেট টু ইকুইটি রেশিও কী রইলো, কারেন্ট রেশিও কী রইলো, কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনটা ডিফাইন করে ব্যালেন্স শিট। বোঝা গেল? তাই এখানে অপশন কী দাঁড়াবে, অপশন বি। তারপরে নেক্সট কোশ্চেন কি বললো, 34 সেটা কি বলছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর দ্য আউটপুট অফ দ্য অ্যাকাউন্টিং প্রসেস। ইয়েস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো অ্যাকাউন্টিং প্রসেসের আউটপুটই না। আমরা যা ডেটাগুলো দিচ্ছি, ডেটাগুলো পুট হওয়ার পর যে ডিটেল স্টেটমেন্টটা বার হচ্ছে সেটাই না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা ডেটাগুলো পুট করার পরে যেগুলো আউটপুট আসছে, আউটপুট আমাদের কাছে কি আছে, মানে তোমার ব্যালেন্স শিট হয়ে গেল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয়ে গেল, বা ইচ অ্যান্ড এভরিথিং অ্যাকাউন্ট, যে স্টেটমেন্টটা আমাদের কাছে আসছে সেটা আমাদের কি আছে, লাস্ট থিংস, যেটাকে দেখে আমরা অ্যানালিসিস করবো বা যেটাকে দেখে আমরা ডিটেলস তৈরি করবো, তা সেটাকে আমরা কি বলি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা আমাদের কাছে কি আউটপুট, এটা একদম ট্রু। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস আর দ্য ইনপুট অফ প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অবশ্যই 100%। আমরা যদি ডেটাগুলো যদি ইনপুট না দিই, আমরা ডেটাগুলো যদি না প্রোভাইড করি, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কীভাবে তৈরি হবে। ট্রানজাকশানগুলো যদি ইনপুট না দিই, কোথায় কি হয়েছে, কোন ট্রানজাকশান হয়েছে, কাকে পেমেন্ট করেছে, কোথা থেকে টাকা এসছে, কী হিসাবে টাকা গেছে, এগুলো যদি আমরা প্রোভাইড যদি না করি, তাহলে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পাবো কী করে। তো দ্যাটস ওয়াই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান আর দ্য ইনপুট। আমরা স্টেটমেন্টের জন্য কি আমরা ট্রানজাকশান দিয়ে করি না, নাকি আমরা স্টোরি টেলিং কিছু করবো। স্টোরি টেলিং করলে কি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে? নেভার। আমাকে ট্রানজাকশান দিতে হবে, আমরা ফাইন্যান্স করছি, আমাদেরকে ট্রানজাকশানস ওখানে পুট করতে হবে, লেনদেন আমাকে পুট করতে হবে। আমরা যে লেনদেনটা পুট করছি এটা আমাদের কাছে ইনপুট। এই ইনপুটগুলোকে করার পর যে রেজাল্টটা বের হচ্ছে, যেটা সামারি বার হচ্ছে, সেটাকে বলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওটা আউটপুট। তাহলে এখানে কি হবে, বোথ এ অ্যান্ড বি ট্রু। অপশান এখানে কি বলেছে, অপশান এ ইজ ট্রু, বি ফলস না। আমাদের তো দুটোই ট্রু বেরোলো না, তাহলে কোনটা, 34C। নেক্সট কোশ্চেন কি বলছে, চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স। স্বল্পমেয়াদী ট্রেড পেয়েবেল, আদার কারেন্ট লাইবিলিটিস, শর্ট টার্ম প্রভিশন, শর্ট টার্ম বোরিংস। শর্ট টার্ম বোরিংস যাবে হচ্ছে আদার কারেন্ট লাইবিলিটিস, আর ট্রেড পেয়েবেল আসবে শর্ট টার্ম প্রভিশন। তো এখানে আমার অপশান কি দাঁড়ালো, 4, 2, আমার সিকোয়েন্স দাঁড়ালো হচ্ছে 4, 4 পরে দাঁড়ালো হচ্ছে আমার কত, সরি ট্রেড পেয়েবেল, আদার কারেন্ট লাইবিলিটিস, শর্ট টার্ম প্রভিশনস আর শর্ট টার্ম বোরিংস। শর্ট টার্ম বোরিংস যেমন কিসে যাবে, ট্রেড পেয়েবেলে যাবে, আর আদার কারেন্ট লাইবিলিটিসটা আসবে হচ্ছে শর্ট টার্ম প্রভিশনে। তার মানে আমার দাঁড়ালো হচ্ছে সিকোয়েন্স হচ্ছে 4, তারপরে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3। তাহলে অপশান কি, বি। বোঝা গেল? 36। নেক্সট আবার একটা কলম ম্যাচিং দিয়েছে। এই সেটে সামস নেই, আর একটাও সামস করতে পারলাম না, মানে একটাও সামস দেখতে পাইনি। বাট আগের যে সেটটা করলাম ওটাতে অনেকগুলো সামস ছিল, মডেল সেট 9 যেটা করলাম। ট্রেডমার্ক, মোটর ভেহিকেল, স্টোরস অ্যান্ড স্পেয়ার পার্টস, সিকিউরিটিজ প্রিমিয়াম। ট্রেডমার্ক কি, ইনট্যাঞ্জিবল। ট্রেডমার্ক কি স্পর্শনীয়? না, অস্পর্শনীয়, ইনট্যাঞ্জিবল। মোটর ভেহিকলস কি, ট্যাঞ্জিবল, স্পর্শনীয়। স্টোরস অ্যান্ড স্পেয়ার পার্টস কি, আমার ইনভেন্টরি। আর সিকিউরিটিজ কি, সিকিউরিটিজ প্রিমিয়াম, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তাহলে এ হয়ে গেল 4, এ হলো 4, বি দাঁড়ালো হচ্ছে 2,
সি দাঁড়ালো হচ্ছে এখানে 1, আর ডি দাঁড়ালো হচ্ছে 3-তে। তাহলে আমাদের অপশান কোনটা আসছে? অপশান বি, A4, B2, C1 আর D3। বোঝা গেল? ট্রেডমার্ক ইনট্যাঞ্জিবল, অস্পর্শনীয়। ট্রেডমার্কটা আমরা দেখতে পারি, নামটা আমরা দেখতে পাই। মোটর ভেহিকেল কি? ট্যাঞ্জিবল, স্পর্শনীয়। স্টোরস অ্যান্ড স্পেয়ার পার্টস আমার ইনভেন্টরি, স্টকস, কারেন্ট অ্যাসেট। সিকিউরিটিজ প্রিমিয়াম কোথায় যায়? আমার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। বোঝা গেল? তারপর নেক্সট কোশ্চেন কি বলেছে? অপারেটিং রেশিও। অপারেটিং রেশিও ইজ এ সলভেন্সি রেশিও? একদমই না। রেভিনিউ স্টেটমেন্ট রেশিও? দেখছি। ব্যালেন্স শিট রেশিও? না। কম্বাইন্ড রেশিও? না। কী হবে এটা? আমার রেভিনিউ বিবরণী স্টেটমেন্ট। মানে অপারেটিং রেশিও থেকে বোঝা যায় আমার বিজনেসের কত কি রেভিনিউ আছে না আছে, রেভিনিউ গ্রোথ কী আছে না আছে সেটা জানতে পারি। 38 তো একদম ইজি দিয়েছে। দ্য আইডিয়াল স্ট্যান্ডার্ড অফ দ্য কারেন্ট রেশিও, এটা তো যে কেউ বলবে 2:1। এটা একদম পুরো, মানে এর থেকে তো আর ইজিয়েস্ট তার তো কিছু হতে পারে বলে আমার তো লাগে না। আচ্ছা, দ্য এক্সটার্নাল ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টরা কারা ব্যবহার করতে পারবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখার অধিকার কার আছে? শ্রমিকদের। শ্রমিকরা তো, ওরা তো লেবার, ওরা তো আসবে, কাজ করবে, ওয়েজেস নিয়ে চলে যাবে। ম্যানেজার্স? না। ট্রেড ইউনিয়ন? না। একমাত্র শেয়ার হোল্ডাররা দেখতে পাবে, কারণ ওরা কোম্পানির ইনভেস্টার। ওরা যখন কোম্পানির ইনভেস্টার হয়ে গেল, ওদের কাছে পুরো রাইটসটা আছে কোম্পানির পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা চেক করার। সারা বছরে কত সেলস হয়েছে, সারা বছরে কত প্রফিট আছে, ডেটার্স কত আছে, ক্রেডিটার্স কত আছে, ফ্রেশ ইস্যু কত হলো, রাইটস ইস্যু কত হলো, বাইব্যাক কত হলো, কোন শেয়ারের প্রিমিয়াম দিল, ডিভিডেন্ড কত দিল, পুরোটা দেখা রাইটস আছে একমাত্র শেয়ার হোল্ডারদের। শ্রমিকের নেই, ম্যানেজার্সদের থাকে না, ট্রেড ইউনিয়নেরও থাকে না। ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠন, শ্রমিকদেরকে নিয়ে যারা পরিচালনা করে। এবার হ্যাঁ, শ্রমিকরা যদি কোনো শ্রমিক যদি কোনো কোম্পানির যদি সেই কোম্পানি যদি শেয়ার কিনে রাখে, তাহলে তো সে সেই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেলো, তাহলে তো সে অবশ্যই দেখতে হবে। বাট কোনো শ্রমিক উইদাউট শেয়ার হোল্ডিংয়ে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পারবে না। এবার বলবে যে স্যার আমরা তো লিস্টেড কোম্পানির দেখতেই তো পারি। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার। বাট কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি তুমি যদি শেয়ার হোল্ডার না হও, তাহলে তুমি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখতে পারবে না, দেখার কোনো রাইটস নেই। নেক্সট কি বলেছে? অ্যানালিসিস অফ এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডান আফটার। আর্থিক বিবরণী কখন বিশ্লেষণ করা হয়? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর ডান আফটার কমপ্লিশন অফ ডেটা, কনভার্সন অফ ডেটা, কম্পারিজন অফ ডেটা, নান অফ দিস। কম্পারিজন অফ ডেটা, তথ্যাদির তুলনার পর। অ্যানালিসিস হয়ে যাওয়ার পরে না আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখতে পারি, তার আগে কখন দেখতে পারবো? তার আগে দেখার কোনো চান্সই নেই। বোঝা গেল? মডেল সেট 10 আমাদের শেষ এখানেই। আশা করি সবার বোঝা গেছে। কারোর যদি কোনো কোশ্চেনে কোনো প্রকারের ডাউট থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশানে আমাকে জানাও। আমি তার কোশ্চেনের অ্যান্সার অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি তাড়াতাড়ি সলভ করে দেবো। কারো টাইম ওয়েস্টেজ আমি করব না, কারণ কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে তোমার কোশ্চেন ক্লিয়ার হবে না। তুমি মুখস্থ করে যেতে পারো, বাট কনসেপ্ট ক্লিয়ার ইজ দ্য মেন থিং। উইদাউট কনসেপ্ট ক্লিয়ারে কোনো কিছু হবে না। আজকে মুখস্থ করে তো চলে যাবে, বাট ইন ফিউচার কী করবে? আরও তো বড় জায়গায় যেতে হবে। তো কনসেপ্ট ক্লিয়ার চাই সব কটা কোশ্চেনে কনসেপ্ট ক্লিয়ার কাট হবে। ওকে, চলো আজকের জন্য এইটুকুনি। আমি আবার খুব তাড়াতাড়ি আর একটা নতুন মডেল সেট নিয়ে আমি আসবো। অ্যাকাউন্টসের সাথে সাথে আমি কস্টিং, ট্যাক্সেশন, এগুলোর আমি মডেল সেট নিয়ে আমি আসবো খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা এটা দেখতে থাকো। খুব শীঘ্রই আমি আবার অ্যাকাউন্ট মডেল সেট নিয়ে আমি হাজির হবো। ওকে, বাদবাকি যার কোনো ডাউট থেকে থাকবে, যা ডাউট আছে, যার যেগুলো ক্লিয়ার হয়নি, সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেগুলোর রিপ্লাই আমি দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, চলো বাই।